সালটি ছিল 2012। আমার কাকা প্রতি রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলতে যেত। তারা যেখানে ক্যারাম খেলতো সেটা ছিল আমাদের বাসা থেকে 40 মিনিটের পথ। আমার কাকা খুবই সাহসী। এমনই এক রাতে ক্যারাম খেলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। একটু হাঁটার পরেই দেখেন বাজারে চিতই পিঠা ভাজা হচ্ছে। তিনি বাড়ির জন্য কিছু পিঠা কেনেন এবং ওইখানে দাঁড়িয়ে পিঠা খান। পিঠা খেয়ে পানির গ্লাস ময়লা থাকার কারণে পানি আর খান না। কাকা বাসার উদ্দেশ্যে রওনা দেন। শীতকাল, রাত আনুমানিক 11টা বাজে। একটু হাঁটার পর কাকা অনুভব করেন তার পেছন পেছন কে যেন হেঁটে আসছে। কাকা পেছনে তাকিয়ে দেখেন একটি কালো বেড়াল খুব ভয়ানকভাবে তার হাতে থাকা পিঠার দিকে তাকিয়ে আছে। কাকা বিড়ালটাকে দেখে সজোরে লাথি মারেন। একটু হাঁটার পর আবারও সেই বিড়ালটি দেখতে পান। এখন পুরো রাস্তার মাঝখানে সে বসে আছে এবং কাকার দিকেই খুব ভয়ানকভাবে তাকিয়ে আছে। তখন কাকার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছিল। কাকা সাহস করে হাতে থাকা একটি লাঠি নিয়ে বিড়ালটাকে জোরে একটা বাড়ি দেন। বাড়ি মারার সাথে সাথে বিড়ালটি অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যায়। কাকা এটি দেখে অনেক ভয় পান আর ভাবেন বিড়ালটি কিভাবে চোখের নিমিষে এভাবে চলে যেতে পারে। আশেপাশে পুরোটা বাঁশ ঝোপঝাড়ে ঘেরা। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে। কাকা একবার চিন্তা করে পেছনে তাকান। রাস্তা দিয়ে বাসায় যাবেন, কিন্তু ওই রাস্তা দিয়ে বাসায় যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এটি ভেবে কাকা ওই রাস্তাটি ধরে সামনে এগোতে থাকেন। একটু পর কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন পুরো রাস্তার মাঝখানে একটা ডেড বডি কাপড় জড়িয়ে শুয়ে আছে। পূর্ণিমার রাত, চাঁদের আবছা আলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা দেখে কাকার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তিনি তখন একটা সিগারেট জ্বালান। তার হাতে থাকা মোবাইলে আলো হচ্ছিল না, চারিদিক কুয়াশায় ভরা, ভালোভাবে মুখটি বোঝা যাচ্ছিল না। কাকা একটু সাহস করে ওই পড়ে থাকা শরীরটির দিকে যান এবং মুখে মোবাইলের আলো ফেলেন। মুখটি তখনও কাফন দিয়ে ঢাকা। আমার কাকার পুরো শরীরটা ভার হয়ে যায়। হঠাৎ করে একটা হিমেল হাওয়া এসে ওই শরীরটার থেকে কাফনটা সরিয়ে দেয়। এরপর আমার কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন দুটো খুব ভয়ানক চোখ ভয়ানকভাবে আমার কাকার দিকে তাকিয়ে আছে। মুখের মাংস থেতলে গেছে, খুব বিশ্রীভাবে একটা হাসি লেগে আছে ঠোঁটে। কাকা এসব আর নিতে পারছিলেন না। চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে সামনের দিকে দৌড় দেন এবং একটি বাড়ির দরজায় গিয়ে পড়েন। পড়ার আওয়াজ পেয়ে দরজা খুললে তারা দেখেন যে আমার কাকা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা ঘরে নিয়ে কাকার মাথায় পানি ঢালেন। একটু পরে কাকার জ্ঞান ফিরে আসে এবং দাঁত লেগে যায় কিছুক্ষণ পরেই। এরপরে তারা কাকার ফোন থেকে আমাদের বাসায় ফোন দেন। তারপর আমরা তাদের বাসায় গিয়ে কাকাকে নিয়ে আসি। পরের দিন থেকে কাকা কথা বলতে পারছিল। এরপর কাকা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমাদের খুলে বলেন। ওই দিন সকাল থেকে কাকার ভীষণ জ্বর আসে এবং রাত হলে স্বপ্নে তিনি সেই মৃতদেহটাকে দেখতে পান। কিন্তু কাকা এই ধরনের স্বপ্ন দেখেন এটি বাসার কাউকে তিনি জানান না। কাকা চাচ্ছিলেন না তাকে নিয়ে কেউ চিন্তা করুক। কাকার এমন জ্বর দেখে গ্রামের একজন হুজুরকে নিয়ে আসা হয়। তিনি ঝাড়ফুঁক করেন কিন্তু জ্বর কমে না। ওই রাতে কাকার জ্বর আরও বেড়ে যায় এবং স্বপ্নে তিনি আবারও সেই মৃতদেহ এবং বেড়ালটিকে দেখেন। কাকার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। পানি খাওয়ার জন্য পাশে রাখা জগটা হাতে নিতেই কাকার চোখ পড়ে তার বিছানার উপর। বাতির আলোতে কাকা স্বপ্নে যে বেড়ালটিকে দেখেছিলেন এবার তিনি বাস্তবে তাকে দেখতে পান। বিড়ালটি আকারে ছিল বেশ বড়। কাকার ঘরের দরজা তখন সম্পূর্ণ আটকানো। বিড়াল কেন ইঁদুরও প্রবেশ করতে পারবে না সেখানে, এত বড় একটা বিড়াল। কাকার আর বুঝতে বাকি রইল না তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। তিনি আর সইতে পারলেন না। খাট থেকে নেমে দৌড় দেবেন এমন সময় উপলব্ধি করলেন যে পা দিয়ে উনি বিড়ালটিকে লাথি দিয়েছেন, ওই পাটি অবশ হয়ে গেছে। কাকা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অনেক জোরে কাকা চিৎকার করে অজ্ঞান হয়ে যান। কাকার চিৎকার শুনে বাসার সবাই ঘরে এসে কাকাকে অজ্ঞান অবস্থায় পায়। পরদিন কাকা বাসার সকলকে ওই রাতের ঘটনা খুলে বলেন। এসব শুনে বাবা অনেক কবিরাজের সন্ধান করতে থাকেন। অনেক কবিরাজের সাথে দেখা পেলেও কাকার এই ধরনের সমস্যার কোনো সমাধান হয় না। ঘটনার 5ম দিন আমাদের বাসায় ঠিক দুপুর 12টার সময় একজন ভিক্ষুক আসে। এই ভিক্ষুকটিকে আগে কখনো দেখা যায়নি। সে আমাদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কি যেন
বলতে থাকে তার তাকানো দেখে আমার দাদু তার সামনে গেলে ভিক্ষুকটি আমার দাদুকে বলে, ঘোর অমঙ্গল আসতে চলেছে তোর ছেলের ওপর, ভয়ানক একটা কিছুর নজর পড়েছে। তারপর সে এক কবিরাজের ঠিকানা দিয়ে চলে যায়। দাদু অনেক খোঁজাখুঁজির পরেও ভিক্ষুকটিকে আর কোথাও খুঁজে পায় না। দাদু আমার দাদাকে এই ভিক্ষুকের কথা বলে। দাদা তার দেওয়া ঠিকানা অনুযায়ী গেলে এক কবিরাজের দেখা পায়। দাদাকে কবিরাজ দেখে বলে, কিরে এসেছিস? তোর ছেলে ওই দিন যে মৃতদেহ দেখেছে ওইটি একটা খারাপ জিন। পিঠার প্রতি নজর ছিল জিনটার। তোর ছেলের সব থেকে বড় ভুল ছিল ওই বেড়ালটাকে লাথি মারা, যে কারণে সে হাঁটতে পারছে না। সব শুনে দাদা বললেন, আপনি কি করে জানলেন এসব? কবিরাজটি বলল, আমি সবই জানি। আমার সাথে সবসময় 3টি জিন থাকে, ওরাই আমাকে খবর দেয়। যা, তোর ছেলেকে নিয়ে আয় আমার কাছে। যা লাগবে, একটা কালো মোরগ, 10 কেজি মিষ্টি, 3 রাস্তার মাটি, আপাতত এইগুলো হলেই চলবে। আর আজকে রাতে তোর ছেলেকে একা থাকতে দিবি না, সাথে তুইও থাকবি। আর এই তাবিজটা ওর গলায় ঝুলিয়ে দিবি। দাদা বাসায় এসে কাকার গলায় তাবিজটা ঝুলিয়ে দেয়। ওই রাতে তেমন কিছু আর হয় না। সকাল হতে না হতেই কাকাকে সবাই ধরে ওই কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ কাকাকে তার সামনে বসিয়ে কি সব পড়তে থাকেন। আগুনে ফু দিয়ে আগুন অনেক উপরে উঠিয়ে দেন। কিছুক্ষণ পর কাকার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে এবং জিনটি কাকার শরীরে হাজির হয়। জিনটি জানায় যাকে লাথি দেওয়া হয়েছে সেই বেড়ালটি তার বাচ্চা। যাই হোক, এরপরে অনেক কিছু হয় এবং জিনটি কবিরাজের তুলনায় অনেক কম শক্তিশালী হওয়ায় কবিরাজ জিনটিকে তার মন্ত্রের মাধ্যমে আঘাত করেন এবং কাকার শরীরে থাকা জিনটি অনেক চিৎকার শুরু করে। জিনটি আঘাত সহ্য করতে না পেরে শরীর ছেড়ে যাবার প্রতিশ্রুতি দেয় এবং সে চলেও যায়। আমার কাকা এরপর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কবিরাজ জানান যে আর আমার কাকার কাছে সেই জিনটি আসবে না। কবিরাজ একটা তাবিজ দেন এবং 40 দিন তাবিজটি গলায় ঝুলিয়ে রাখতে বলেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। ঘটনাটি পাঠিয়েছেন